আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা ইতিমধ্যেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো যেহেতু সেদিনের আলোচনাটা বিক্ষিপ্ত ছিল, সেজন্য আজকে সেই বিষয়টাকে যতটা পারা যায় গুছিয়ে দেওয়ার জন্য এসেছি। তো আমরা যেহেতু আজকে আমাদের অনেক কাজ, এজন্য দেরি না করে আমরা আমাদের মূল কাজে চলে যাই। আজকে আমি সেদিনের যে ন্যারেশনের অংশটা করিয়েছিলাম সেটা বিক্ষিপ্তভাবে সামান্য বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে ওটাকে একটু গুছিয়ে দিয়ে মূল যে কাজ প্যাসেজ ন্যারেশন, সেই ন্যারেশনের কাজটা তোমাদেরকে আজকে শেখাবো। গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ন্যারেশনের দুইটা পার্ট। এক অংশে থাকে রিপোর্টিং ভার্ব এবং তার সাবজেক্ট এবং অবজেক্ট, আরেকটা অংশে থাকে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্ব এবং তার সাবজেক্ট অবজেক্ট কোনো পরিবর্তন হয় না, এটা আমরা শিখিয়েছিলাম। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্টে কোনো পরিবর্তন নেই, পরিবর্তনটা হবে রিপোর্টেড স্পিচে। আর কমা ভার্ব কমা উঠিয়ে দিয়ে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ বাদে বাকি সবগুলো সেন্টেন্সে দ্যাট বসে। তো আমরা কাজের সুবিধার্থে আজকে আর এটাকে চেঞ্জ করবো না খুব একটা, যেহেতু অনেকগুলো কাজ করতে হবে। He said to me that, বলেছিলাম ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের পরিবর্তন হয়, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা দেখছি। He was my friend. He was my friend. পার্সনের পরিবর্তনটা বলেছিলাম। তারপরে যে বিষয়টা বলেছিলাম, এর ভিতরে আরও কথা আছে যে সেকেন্ড পার্সন হওয়া সত্ত্বেও যদি বাইরে অবজেক্ট না থাকে তাহলে ইচ্ছে মতো ধরে নিতে হয় অথবা থার্ড পার্সন করতে হয়, এসব বিষয়গুলো আছে। তো আমি পার্সনের বিষয়টা এড়িয়ে গিয়ে এবার আমি আসি টেন্সের কথাটায়, যেটা আমি বলেছিলাম যে টেন্স এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়। আজকে একটু গুছিয়ে বলি, সেটা হচ্ছে যে এম ইজ আর মিনস প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। যেমনটা দেখো আরেকটু লক্ষ্য করো, আই টেক টি, এটা যদি থাকতো তাহলে কি দাঁড়াতো? হি টুক টি, হি টুক টি, দ্যাট হি টুক টি। কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোনটা শর্তে? রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়া শর্তে। অবশ্যই রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়া শর্তে। বলেছিলাম এম ইজ থাকলে ওয়াজ হয়। অর্থাৎ আজকে গুছিয়ে বলি, প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। যেমন এম ইজ আর প্রেজেন্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্স হলো। অর্থাৎ টেক প্রেজেন্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্সে টু হলো। আরেকটু দেখো, বলেছিলাম পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। তাহলে এখানে আই ওয়াজ ইউর ফ্রেন্ড, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হবে। বলেছিলাম হ্যাড বিন, তাহলে হি হ্যাড বিন মাই ফ্রেন্ড। এখন গ্রামাটিক্যাল শুদ্ধ নিয়মে যেটা বলি, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো, যদি আমি বলি আই টুক টি, তাহলে কি হবে? আই হ্যাড টেকেন টি, আই হ্যাড টেকেন টি। I had taken tea.
ওকে, তাহলে কি হলো, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয়, অর্থাৎ পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো টুক আছে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। গঠনটা কি, সাবজেক্টের পরে সাবজেক্টের ক্রিয়া হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বি, ওয়াজ, ওয়ার, তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, একই কথা। তাই ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়, কেন বলেছিলাম, বুঝার সুবিধার্থে। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমাদের ক্লাসটা একটু রিভাইজ দিয়ে নেই। আজকের ক্লাসটা হবে আমাদের অষ্টম থেকে দশম, বিশেষ করে অষ্টম শ্রেণীটা দরকার, আর নবম দশমের এটা হচ্ছে প্র্যাকটিস, যেহেতু আমরা অষ্টম শ্রেণীতে এটা শিখে ফেলি। তো যা হোক, তারপরে বলেছিলাম কি, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। একটু লক্ষ্য করি কত সহজ করে আমরা নারেশনটাকে একটু শেখার চেষ্টা করেছিলাম। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তাহলে আমরা বলতে পারছি কি, দ্যাট হি হ্যাড আ পেন, হি হ্যাড আ পেন। এখানে দেখো বলেছিলাম হ্যাড হ্যাজ থাকলে হ্যাড হয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পাস্ট টেন্সে আগে শিখে ফেলেছি। আবার দেখো আই হ্যাভ বট এ পেন, I have bought a pen, I have bought a pen। এখানে দেখো যদি আমরা টেন্সের ক্ষেত্রে ভাবি, তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে রিপোর্টেড স্পিচকে ইন্টারক্যালেশন করার সময় শুধু প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স বাদে বাকি সকল টেন্সের শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটা চেঞ্জ হয়, মূল ক্রিয়াটা অবিকৃত থাকে। সেই কারণে ওইটাকেই আমরা চেঞ্জ করে ফেলে টেন্সটাও পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো এখানে যদি আমি বলি আই হ্যাড বট আ পেন, এখানে হবে হি হ্যাড বট আ পেন। তাহলে কি দাঁড়াবো, আমরা যদি বলি রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি হলো, হি হ্যাড বট আ পেন। তাহলে হ্যাডাস থাকলে হ্যাডটা বলার কারণটা ছিল এটাই। তাহলে আমরা জানলাম যে রিপোর্টিং ভাবটি পাস্ট হওয়া সত্ত্বে রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস হবে। চলো পাস্ট কন্টিনিউয়াসের একটা অংশ দেখি। এমিটার থাকলে ওয়াজ ওয়ার হয় বলেছিলাম, সেই জায়গাটা একটু দেখি। আই অ্যাম টেকিং টি, আই অ্যাম টেকিং টি। আমরা বলেছিলাম এমিটার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে আমরা ওয়াজ ওয়ার লিখে দেখি। হি ওয়াজ টেকিং টি, he was taking tea হলো। তাহলে কি দাঁড়ালো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি হলো, আই অ্যাম টেকিং টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা কি দাঁড়ালো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল না। তাহলে শুধু চেঞ্জ করলাম কি, এম ইদার থাকলে ওয়াজ হয়। এমনিভাবে টেন্সগুলোকে আমাদের হয়ে পরিবর্তন করতে হবে। এবার আসি, কিছু মোডাল আছে, ক্যান থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, এইভাবে আমাদের পরিবর্তন করতে হবে। আরেকটা আছে মাস্ট, মাস্ট আছে। যদি মাস্ট থাকে এবং এই মাস্ট দ্বারা যদি চিরকালব্যাপী কোনো কাজ না বোঝায়, অস্থায়ী কোনো কাজ বোঝায়, অস্থায়ী কোনো কাজ বোঝায়, তাহলে মাস্ট পরিবর্তিত হয়ে হ্যাড টু হয়। কি হয়, মাস্ট পরিবর্তিত হয়ে হ্যাড টু হয়। যেমন দেখো মাস্টের পরিবর্তন হবে হ্যাড টু, তারপর টেক, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, হি হ্যাড টু টেক টেক। কিন্তু মাস্ট দ্বারা যদি চিরকাল ব্যাপী, আজকে তোমাকে বলা হচ্ছে না তোমাকে আজকে চা খেতেই হবে, আজকে কিন্তু তোমাকে ছাড়ছি না, কিন্তু যদি বলা হয় যে না আজকে শুধুমাত্র স্টুডেন্ট, আজকে শুধুমাত্র তোমার টিচারকে সম্মান করতেই হবে, আজকে সিনিয়র ব্যক্তিকে তোমাকে সম্মান করতেই হবে, আর কোনোদিন না করলে চলবে, এটা কি হবে,
না, এটা হচ্ছে চিরকালব্যাপী যে কাজ। তোমাকে সর্বক্ষণে, সারাক্ষণে, সবসময় তোমার পিতামাতাকে সম্মান করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, শিক্ষককে সম্মান করতে হবে, গুরুজনদের সম্মান করতে হবে, এটাই নিয়ম। তাহলে সেই চিরকালব্যাপী যদি কোনো কাজ বোঝায় মাস দ্বারা, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, ইউ মাস্ট respect your seniors. You must respect your seniors. তাহলে কি দাঁড়াবে? He must respect his seniors. ওকে, আমি কিন্তু ছেড়ে দিচ্ছি শুধু টাইম সেভ করার জন্য। ওকে, তাহলে আমরা জানলাম টেন্সের বিষয়টা গেল। এবার আমাদের সেই বিষয়টা আসবে কিছু নৈকট্য সূচক শব্দ, দূরত্ব সূচক শব্দের পরিণত হয়েছে, সেটা বলেছিলাম। টুডে থাকলে দ্যাট ডে হবে, দিস থাকলে দ্যাট হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, এটসেট্রা। এটা তোমরা আরেকবার এই বিষয় দিয়ে দিই। এখন এতক্ষণ আমরা শিখলাম যে রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়ার শর্তে এতগুলো চেঞ্জ হবে। এবার আমরা শিখি যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্সে থাকে সেই টেন্সেই থাকবে, শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তনে হয়তো ভার্বের সামান্য পরিবর্তন হতে পারে ওই টেন্সের মধ্যেই, অন্য কোনো টেন্সে রূপান্তরিত হয়ে নয়। ওকে, চলো এক্সাম্পলে দেখি। He says to me, Amil. He says to me, Amil. Here, he says or tells. আমরা এটা আনতে পারি, says বলে টু বলবো, অথবা tells বললে টুটা বাদ দিয়ে দেবো। That I, he, এবার কি হবে? যেহেতু এটা says আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওই টেন্সেই থাকবে, শুধু হি পরিবর্তে এমটা হবে না, নাকি হিজ হবে। এভাবে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, তাহলে ওই টেন্সের কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। ওকে, তাহলে এই বিষয়টা আমরা এতটুকু রাখি। এখন আমরা চলে যাব, এতক্ষণ তো শিখলাম ন্যারেশনের সাধারণ যে নিয়মগুলো। এখন আমরা আরেকটু দেখি, সেন্টেন্স তো রয়েছে অনেক, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকারের টেন্সের সেন্টেন্স ন্যারেশন হয়। তাহলে এখন আমরা অ্যাসার্টিভের মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি। এই বাকি যে কাজগুলো আমরা করলাম সবগুলোই মোটামুটি অ্যাসার্টিভের। এখন আমরা সেগুলো ইন্টারোগেটিভ থাকলে কী হবে? ডিয়ার স্টুডেন্টস, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। এতক্ষণ আমরা যে কাজগুলো শিখেছি এগুলো কিন্তু মূল বিষয়। এখন সেন্টেন্স চেঞ্জ হবে, আমরা একটু চেঞ্জ করবো, সেন্টেন্স চেঞ্জ হবে, একটু চেঞ্জ করবো। দেখো, হি সেড টু মি, আমরা আবার সাইডে চলে যাই, যেহেতু এইগুলো বেশি থাকে না। হি সেড টু মি, আর হি উইল। He said to me, are you well? অসুস্থ? এখন প্রশ্ন করা হয়েছে, ইনডাইরেক্ট ন্যারেশনের ধর্ম হচ্ছে রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই থাকুক না কেন, যে সেন্টেন্সেই থাকুক না কেন, এটা ইনডাইরেক্ট ন্যারেশনে এসে এটা অ্যাসার্টিভে পরিণত হবে। আর সেই কারণেই এই বাক্যটা যদি ইন্টারোগেটিভে থাকে, এখানে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে আর কানেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, আমরা এখানে বলবো হি আস্কড, আস্ক বা ইনকোয়ার অফ আসে। যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভের হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আস্ক অর ইনকোয়ার হয়। তাহলে আমরা সহজের জন্য আস্ক ব্যবহার করি। তাহলে এর পাস্ট টেন্স আছে আস্ক, হি আস্কড, এবং আস্কের পর বসে না, হি আস্কড মি। তারপর এই কানেক্টর উঠে গিয়ে ই অর প্রেজেন্ট বসে, ইফ অর প্রেজেন্ট। এখানে আমরা যে কোনো একটি বসাবো, তারপর এই বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করে দিতে হবে।
ব্যাস আর কোনো কাজ নেই। তাহলে ইউ আই উইল এটাকে যদি আমরা অ্যাসার্টিভ মনে মনে কল্পনা করি তাহলে কি হবে ইউ আর উইল, অর্থাৎ সাবজেক্টের পরেই অক্সিলারি যে ভার্বটা থাকবে সাবজেক্টের পরে চলে যাবে। যেমন দেখো এখানে আসবে আর নয়, আগে আসবে ইউটাকে সেকেন্ড পারসন মি, তাহলে এখানে আসবে এর সাবজেক্টিভ হচ্ছে আই, এম ইদার থাকলে ওয়াজ আমরা আগে শিখেছি। বাংলাটা দাঁড়ালো যে সে আমাকে জিজ্ঞাসা, সে আমি অসুস্থ কিনা তা সে আমার কাছে জানতে চাই। তাহলে অ্যাসার্টিভ ফর্মে চলে আসলো পুরো বিষয়টা। ওকে, আচ্ছা এখন এটা যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, আচ্ছা তার আগে আমরা আরেকটা এক্সাম্পল যে সাহায্যকারী ক্রিয়ার একটু একটা এক্সাম্পল করি, বেশি শর্ট হয়ে গেলে আবার বুঝতে অসুবিধা হবে। আমার কি সুন্দর পেন দেখে বলছে এভরিবডি, তাহলে হি সেড টু মি, এখানে হি আস্কড মি, এবার এখানে কি দিয়ে শুরু হয়েছে হ্যাভ, সাহায্যকারী ক্রিয়া দিয়ে হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, শুড, রট দিয়ে যদি শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার বসে। তাহলে আমরা সংক্ষেপে করার জন্য একটা তো জেনে ফেললাম, এখন কি আমরা ছোট্ট করে ইফ বসাই। ইফ, এবার ইফ তাহলে আই, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আত্মসে চিন্তা নেই, এখন আমরা যেভাবে বলি না কেন সেভাবে আমরা বুঝতে পারবো। শিওর, আই হ্যাড বট, বট, কিন্তু ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে কি হবে দেখো, আমি খুব একটা চেঞ্জ করছি না, কলমটা তো কিনেছিল, এত সুন্দর একটি কলম, কি কারণে কিনলে? ওয়াই হ্যাভ ইউ বট ইট, কেন কিনেছো? যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ওই যে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার আর প্রয়োজন নেই, সরাসরি ওই ডব্লিউএস কোশ্চেন দিয়েই বাক্যটা শুরু হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি ওয়াই, তারপর সাবজেক্ট সেই নিয়ম অনুযায়ী ওয়াই ইউ আই হ্যাড বট ইট, ওয়াই আই হ্যাড বট ইট। ভেরি ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখব বাক্যটা যদি ইম্পারেটিভের হয় তাহলে কোন ধরনের পরিবর্তন আসে। He said to me, come here. যদি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভের হয় এবং তা দ্বারা যদি রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হবে রিকোয়েস্ট। যদি আদেশ বোঝায় তাহলে হবে অর্ডার। যদি সামরিক আদেশ বোঝায় তাহলে কমান্ড। যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিড। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস। এইভাবে পরিবর্তিত হতে থাকবে। যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ কোনোটাই না বুঝিয়ে না বুঝায় তাহলে তোমার ইচ্ছে মতো তুমি সে বা টোল লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেমন ধরো এই বাক্যটি কাম হিয়ার, এখানে সে আমাকে বলছে কাম হিয়ার। আদেশ করবে, যা তোর কাছে যাবো না আমি। অনুরোধ করবে, আচ্ছা ঠিক আছে দেখছি। তাহলে এখানে আদেশও হতে পারে, উপদেশও হতে পারে। তাহলে আমি এখানে যে কোনো একটা ধরে নিয়ে করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি হি রিকোয়েস্টেড অর অর্ডার। হি রিকোয়েস্টেড মি, কমা ইন ভার্ব থেকে অ্যাফার্মেটিভ হলে টু বসে, আর নেগেটিভ হলে না টু বসে। তাহলে টু আর কাম থাকলে কি হয় আমি শিখেছি গো, টু গো। গো হিয়ার থাকলে ডিয়ার, টু গো ডিয়ার। ওকে, আমরা এখানে বলতে পারতাম হি টোল্ড মি টু গো ডিয়ার, হি টোল্ড মি টু গো ডিয়ার, এটাও বলতে পারতাম।
এখন যদি নেগেটিভ হয় তাহলে কী হবে? নট টু। চলো আমরা সেটাও একটু দেখে আসি। Don't waste your time. Don't waste your time. Here, it may be advice. তাহলে আমরা কি লিখতে পারি? He advised me, do not, that means not to waste your, that means my time, not to waste my time. Okay, dear students, আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি যেহেতু আমাকে অনেক দূর যেতে হবে। আমি এবার চলে যাচ্ছি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে একটা মাত্র সহজ ন্যারেশন হচ্ছে, সেটা হচ্ছে অপারেটিভ। শুধুমাত্র ইচ্ছে এবং প্রার্থনা জ্ঞাপক সেন্টেন্স থাকে। যে সেন্টেন্সটা প্রার্থনা বোঝাবে সেটাতে সেই রিপোর্টিং ভাব পরিবর্তিত হয়ে প্রে হবে, আর যদি ইচ্ছে মনের ভাব প্রকাশ করা, ইচ্ছে প্রকাশ করা হয় তাহলে বিষয়। অন্য কথায় আমরা যদি বলি ইম্পারেটিভ অপারেটিভ সেন্টেন্সে যদি তোমার আল্লাহ অর গড অলমাইটি উল্লেখ থাকে তাহলে প্রে, আর না থাকলে উইশ দিয়ে করা যেতে পারে। চলো দেখি। He said to me, may you be happy, may you be happy. Here, মনের ইচ্ছে প্রকাশ হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? উইশ। উইশ। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের অবজেক্ট, ওই ইনডাইরেক্ট ন্যারেশনের অবজেক্ট থাকে না, অবজেক্টটা উচ্চ হয়ে যায়। এখানে আর তেমন লাগবে না, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। তারপর সেই নিয়ম অনুযায়ী বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। তাহলে আগে সাবজেক্ট আছে ইউ, তাহলে এখানে আসছে আই। মে থাকলে মাইট হবে, আমরা একটু আগেই বললাম আই মাইট, তারপর ভাব হ্যাপি, আই মাইট বি হ্যাপি। ইয়েস, খুব সহজ এটা, এটা হচ্ছে সবচেয়ে সহজ। ওকে, এবার আমরা আরেকটা দেখি। মে আল্লাহ, তোমরা যে যে ধর্মাবলম্বী সেটা বলতে পারো। মে আল্লাহ অর গড হেল্প ইউ, মে আল্লাহ অর গড হেল্প ইউ। হিয়ার উইশ এর পরিবর্তে আমরা লিখতে পারি প্রে, যেহেতু আমরা প্রার্থনা করছি তাহলে প্রে। হি প্রেড দ্যাট অলমাইটি অর আল্লাহ অর গড, এখানে যেটা আছে আল্লাহ মাইট হেল্প ইউ অর হেল্প মি। ইয়েস, এখানে ইউ আছে, তাহলে এটা হলো মি অবজেক্ট। তাহলে আল্লাহ মাইট Allah might or God might help me. Clear? Dear students, এবার আমরা চলে যাব এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ আনন্দ, দুঃখ, বিস্ময় এগুলো যদি প্রকাশ করে তাহলে সেটা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে দেবো এক্সক্লেইম উইথ জয় অর এক্সক্লেইম উইথ সরো, অথবা সরাসরি ছোট্ট করে এক্সক্লেইম। ওকে, তারপর পুরো বাক্যটাকে নিয়ম অনুযায়ী অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। একটা এক্সাম্পল দেখি, এই জায়গাটা একটু চেঞ্জ হবে। They said to him, how nice your pen is, how nice your pen is. কি চমৎকার তোমার কলম, কি সুন্দর। তাহলে এখানে
আমাদের কি বিষয় বলতে গিয়ে কি মনের একটা ভাব পরিবর্তন হয়ে যাচ্ছে না, একটু জয়োল্লাস মতো আনন্দ। এই কারণে এক্সপ্লেন উইথ জয় অর ওন্ডার হতে পারে, অথবা তোমার সারপ্রাইজও হতে পারে, যেটাই বলি না কেন সেটা হতে পারে, কোনো সমস্যা নেই। দে এক্সপ্লেইন উইথ জয় দ্যাট। এবার এই বাক্যটাকে পুরো সেন্টেন্সে রূপান্তর করতে হবে, এই অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। যেমন দেখো, হাউ নাইস, ওই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভের যে নিয়মগুলো তোমরা শিখেছিলে সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করলে সহজে হয়ে গেল। তাহলে মা, এখানে ইয়োর আছে, তাহলে এখানে কি আছে হি, হিম, তাহলে হিজ পেন ওয়াজ, হাউ থাকলে ভেরি নাইস। ও তোমাদের মধ্যে তারিখটা চেঞ্জ হয়নি আজকে এখনো, তারিখটা চেঞ্জ করা হয়েছিল না? ওকে, they exclaimed with joy that his pen was very nice. Okay, আবার দেখো, alas, দুঃখ প্রকাশক এলাদ, হায়, এরকম যদি থাকে ঠিক একই অবস্থা, তারপরে এটা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এক্সপ্লেইন উইথ সরো, অথবা শুধু এক্সপ্লেইন বললে হবে, সরো দ্যাট, তারপরে এতটুকু বাদ দিয়ে এবার হি ওয়াজ আন্ডার। এই হলো মোটামুটি আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের পরিবর্তন। তাহলে সেন্টেন্স পরিবর্তন আমরা শিখলাম। এরপরে দেখো, একসাথে ন্যারেশনের এতগুলো রুল একদিনের ক্লাসে করা সম্ভব নয়। আমি যতটুকু পারলাম তোমাদের কাভার দিয়ে দিলাম, বাকিটা দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। কারণ জুলাই মাস চলে গেছে, 7 মাস আমরা পার করছি, কিন্তু তোমাদেরকে শেখাতে পারিনি। এখন তোমাদের দায়িত্বটা তোমাদের নিতে হবে। আমরা কিছুটা তোমাদেরকে ধরিয়ে দিলাম, বাকিটুকু তোমরা অবশ্যই বাসায় থেকে এটার উপর ভিত্তি করে অবশ্যই বই খুলে নিজেরা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করবে, এর কোনো বিকল্প নেই। চলো এবার পরীক্ষায় তোমরা যেটা ফেস করবে সেটা নিয়ে একটু আলোচনা করবে। আমরা প্যাসিভ ন্যারেশন শিখবো। প্যাসিভ ন্যারেশনের এই প্যাসিভ ন্যারেশন আর কিছুই না, শুধুমাত্র এই যে ডিটাচড সেন্টেন্সগুলো শিখলাম, বিচ্ছিন্ন যে সেন্টেন্সগুলো শিখলাম, এই সেন্টেন্সগুলোকে এক সুতোয় গেঁথে একটি মালা তৈরি করার কাজই হচ্ছে প্যাসিভ ন্যারেশনের কাজ, অন্য কোনো কাজ নয়। এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সেইগুলো কি, যদি তোমার একটা এক্সাম্পল নিয়ে আসি তাহলে সুবিধা হবে। লক্ষ্য করো যে স্টুডেন্টস,
এখানে একটা প্যাসেজ পেয়েছি। এই প্যাসেজের মধ্যে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, এটা একটি গল্প, একটি কতগুলো কথা মালা সাজানো একটি অংশ। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, আই এম টায়ার্ড টুডে, আই এম টায়ার্ড টুডে, I will not take your class. I shall go to the hospital. I shall go to the hospital. এখানে স্টুডেন্টদেরকে টিচার বলছে যে আমি ক্লান্ত, আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি না, আমি হাসপাতালে যাব। এখানে দেখো আমরা আয়ের পরে উইল ব্যবহার করেছি, এখানে আয়ের পরে শ্যাল ব্যবহার করেছি। এটা তো অবশ্যই তিনি নেবেন না, ওখানে তিনি হাসপাতালে যাওয়ার মনস্থির করেছেন, যেতেও পারেন নাও পারেন, সেটা তার মর্জি, যাও সেটা তার ব্যাপার। আমরা এখন এখানে আসি কীভাবে আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করবো। খুবই সহজ বিষয়, প্রত্যেকটা সেন্টেন্সকে তোমার মনে মনে কল্পনা করতে হবে যে আমার এতটুকু আছে। প্রথমটা মনে করো, লেখা আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, আই এম টায়ার্ড টুডে, আই এম টায়ার্ড টুডে। Here, the teacher told the students that he was tired today, that day. Today will turn into that day. Today থাকলে that day হয়, মনে আছে? Today, that day. The teacher told the students that he was tired that day. এবার তো আরেকটা সেন্টেন্স রয়েছে, কি আছে? The teacher said to the students, I will not take your class. এবার কল্পনা করো এটা, the teacher told the students that he would not take their class. কি হচ্ছে না? প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে কল্পনা করে তুমি করে ফেলো, গ্রামার হিসাবে তুমি ফলো করে ফেলো, কোনো সমস্যা নেই। The teacher told the students that he would or should go to the hospital. তিনটাই হয়ে গেল, কিন্তু এবার তো আসল প্যাসেজে আমি মালা গাঁথবো কি করে? এই মালা গাঁথার নিয়মটা হচ্ছে যে রিপোর্টে যদি রিপোর্টেড স্পিচের একাধিক বক্তব্য থাকে এবং প্রত্যেকটাই যদি অ্যাসার্টিভের হয়, তাহলে প্রথম দুইটা যুক্ত করতে হয় অ্যান্ড দ্বারা। বারবার ওই সেই দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, টোল্ড দ্য স্টুডেন্ট সেসব কথা না বলে শুধুমাত্র অ্যান্ড অ্যাডেড, অ্যাসার্টিভের হলে অ্যান্ড অ্যাডেড যুক্ত করলেই তোমার এটা হয়ে যাবে। লক্ষ্য করো, the teacher told the students, আমি সংক্ষেপে লিখলাম, students that he was tired that day. And added that ওই যে কম্বাইন্ড ভার্ব মৌখিকে দ্যাট বসে, সেই দ্যাটটা কিন্তু আমরা লিখেছি। তাহলে নতুন যোগ করলাম কি অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে উনি কথার সাথে আরও যোগ করলেন, অর্থাৎ দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস। ওইটাকে বারবার উল্লেখ না করলে শ্রুতি মধুরতা হারিয়ে যাবে। তাহলে তোমার সেটাকে সুন্দর করার জন্য, সুশ্রী আনার জন্য, শ্রী বৃদ্ধি করার জন্য আমরা অ্যান্ড অ্যাডেড করি। তাহলে বারবার ওই কথাটা বলতে হলো না। অ্যান্ড অ্যাডেড দ্যাট, আবার সেই কথা লাগিয়ে দাও, হি উড নট টেক দেয়ার ক্লাস। তারপর তৃতীয় বাক্য যখন আসবে, ওটাও যদি অ্যাসার্টিভের হয়, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তখন দ্য টিচার অ্যাগেইন সেড, অ্যাগেইন, ফার্দার সেড, ফার্দার told, further again told, also told, এগুলো যুক্ত করে আবার সেই কথাটাই যুক্ত করে। যেমন দেখো, the teacher again or further or also told that, told that, এবার সেটা দেখি he would go to the hospital। এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের কাজ, আর কোনো কাজ নেই। তাহলে কি খুব সহজ না? তাহলে আমাদের শিখতে হবে আগে ডিটাচড সেন্টেন্সগুলো সুন্দর করে, তারপরে গিয়ে আমাদেরকে প্যাসেজ ন্যারেশনের কাজটা করতে হবে। প্যাসেজ ন্যারেশন কিন্তু আমি একবারেই মোটামুটি শিখিয়ে দিলাম।
এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি রিপোর্টেড স্পিচগুলো বিভিন্ন সেন্টেন্সের হয়, ভিন্ন ভিন্ন সেন্টেন্সের হয়, তখন কী করবো? খুবই সহজ। তখন তোমার সেই যে সেন্টেন্সের যেই রিপোর্টিং ভাগ পরিবর্তিত হয়ে যাবে সেটা লাগালেই হয়ে গেল। একটা এক্সাম্পলে আসি। আমরা স্টুডেন্ট দিয়েই কাজটা সারি। The teacher said to the students, I am waiting for you. Why are you late? Why are you late? ছাত্র অপেক্ষা করছে, রেগে গেছে, কি করবে? তাই তোমাদেরকে জিজ্ঞেস করছে তোমার দেরি কেন, তোমাদের দেরি কেন? তাহলে দুই ফর্মের, কোনো সমস্যা নেই, তুমি লাগিয়ে দাও। The teacher told the students that he was waiting for them and asked. যেহেতু এটা ইন্টারভিউ, তাহলে রিপোর্টিং ভাগ পরিবর্তিত আস্ক হয়ে যাবে। অ্যান্ড আস্কড, তারপর যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, তাই ইপা হয়ে যাবে, বসবে না। তাহলে অ্যান্ড আস্কড হোয়াই দে ওয়ার লেট। ওকে, ভেরি ক্লিয়ার। এইভাবে যদি তোমরা মনে রাখো, তাহলে আমার বিশ্বাস খুব সহজেই, আর বাসায় যদি একটু পরিশ্রম করো, তাহলে খুব চমৎকারভাবেই তোমরা প্যাসেজ ন্যারেশনটি পরীক্ষায় ফেস করতে পারবে এবং পূর্ণ মার্কস পাবে ইনশাআল্লাহ। তো তোমরা সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করো। এর মধ্যে আরও অনেকগুলো রুল রয়ে গেছে, যে রুলগুলো আমি আলোচনায় আনতে পারলাম না। সুযোগ পেলে আবার পরবর্তীতে আনবো। যেমন গুড মর্নিং থাকলে কী হবে, তারপর থ্যাংক ইউ থাকলে কী বলতে হবে, অ্যাড্রেস থাকলে কী বলতে হবে, স্যার থাকলে সম্বোধন থাকলে কী করতে হবে, এই সমস্তগুলো তোমার বাসায় একটু প্র্যাকটিস করে নিও। আর যদি সমস্যা হয় কল করো, আমি সর্বক্ষণই তোমাদের জন্য প্রস্তুত আছি। যে কোনো অবস্থায় যখনই তোমরা ফোন দিবে, আমি তোমাদের কলে সাড়া দেব। তোমরা ভালো থেকো। তোমাদের সুখ সমৃদ্ধি কামনা করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।